অচেনা একটা ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলাম আমি। কয়েক মুহূর্তের মধ্যে জীবনটা যেন উলটপালট হয়ে গেল। যেন কোনো ঘোরে আটকে গেছি আমি। মুখ দিয়ে একটা টু শব্দও বের হচ্ছে না। যেন কেউ মুখটা আটকে দিয়েছে। চোখ ঘুরিয়ে একবার আশেপাশে চোখ বুলালাম। সবাই যেন বিয়েটা করায় হাফ ছেড়ে বেঁচেছে। দূরে দাঁড়িয়ে আছে আমার মা। চোখে পানি তো নাই, বরং ঠোঁটে তার হাসি। হয়তো বোঝা দূর হলো বলে। একবার নিজের পাশে তাকালাম, যার সাথে আমার বিয়ে হয়েছে সে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। চোখ মুখে কাঠিন্য একটা ভাব। তাকে দেখেই বোঝা যাচ্ছে যেটা হয়েছে সেটা সে মানতে নারাজ। তাচ্ছিল্যের একটা হাসি দিলাম। যেখানে নিজের পরিবার আমাকে তাড়াতে পেরে খুশি, সেখানে কিনা অন্য কোনো ছেলে আমাকে বিয়ে করে খুশি হবে, সেটা ভাবাটাও যে আমার জন্য পাপ সেটা আমার বুঝা হয়ে গেছে। হঠাৎ হাতে টান পড়ায় সচল হলাম। লোকটা আমাকে টেনে নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে দেখার জন্য মাথা তুলে তাকাতেই দেখলাম সে নিজের বিশাল গাড়ির দিকে এগুচ্ছে। গাড়ির ডোর ওপেন করেও সজোরে ধাক্কা দিয়ে ভিতরে ফেলে দিল। দিয়ে নিজেও গাড়িতে বসে পড়ল। গাড়িটা নিজের গতিতে চলছে। এতক্ষণ পর্যন্ত গাড়িতে থাকা দুইটা মানবী নিশ্চুপ। আমি এখনো তার মুখ থেকে একটা বার্তাও শুনিনি। শুধু বিয়ের সময় যখন না না করে বাকিদের বুঝাচ্ছিল তখন শুনেছিলাম, সেটাই প্রথম ছিল। আমি নিজের মাথাটা একটু বের করে চোখ বন্ধ করে নিলাম আর ভাবতে লাগলাম পুরনো স্মৃতি। এতক্ষণ যার কথা শুনছিলেন সে ছিল নৌসিন। নৌসিন ছোয়া খান। সম্ভ্রান্ত পরিবারের ছোট মেয়ে, মায়া দিয়ে ভরপুর। কিন্তু তার এই মায়া তার পরিবারের চোখে পড়ে না। হয়তো পড়ত যদি তার নিজের মা বেঁচে থাকত। তাহলে সে হতো এই খান বাড়ির জান, আদরের রাজকন্যা। পরিবার সম্পর্কে গল্পে পেয়ে যাবেন। আজকে নৌসিন তার বিয়ে ছিল। কারো আদরের না হলেও লোক দেখানোর জন্য জমজমাট আয়োজন করেছিল তারা। আর সে দাওয়াতে এসেছিল আকাশ চৌধুরী, নাহিদ খান, নৌসিনের বাবা। এর বিজন্যাস পার্টনার হওয়ায় তাকে দাওয়াত দেওয়া হয়েছিল। বিজনেস মিটিংয়ের জন্য রাজশাহী গেছিল আকাশ, সেখান থেকে বাই রোড ঢাকায় এসেছিল সে। ও তো দূর থেকে ড্রাইভ করে আসায় ক্লান্ত হয়ে যায়। বাসার কাজের লোককে গেস্টরুম দেখাতে বললে সে নৌসিনের রুমের পাশেরটা হাতের ইশারা দিয়ে দেখিয়ে চলে যায়, কিন্তু আকাশ ভুল করে ঢুকে যায় নৌসিনের রুমে। আর কিছু না ভেবেই ঘুমিয়ে পড়ে সে। কিছুক্ষণ পরেই নৌসিনের বিয়ে হওয়ায় সে যায় শাওয়ার নিতে। শাওয়ার নিয়ে বেরিয়ে দেখে অজনা একটা ছেলে তার রুমে শুয়ে আছে। কৌতূহলবশত নৌসিন দেখতে যায় ছেলেটাকে। এমন সময় ছেলের পরিবার থেকে বউ সাজানোর জিনিস নিয়ে কয়েকজন মেয়ে প্রবেশ করে রুমে। আর ওদের এক রুমে দেখে কিছু না ভেবে জিজ্ঞেস করে চিল্লাচিল্লি শুরু করে দেয়। সবাই ওর চিৎকারে ছুটে আসে। আধুনিক যুগ হলেও গ্রামের মানুষের মন মানসিকতা এখনো বদলায়নি। তারা কোনো কিছু না ভেবেই নৌসিনকে যা না তাই শোনাতে লেগে যায়। এর মাঝে আকাশের ও ঘুম ভেঙে যায়। সব শুনে তার মাথা নষ্ট হয়ে যায়। সে সবাইকে বুঝাতে লেগে যায়। এরই মাঝে বরের কানে কথাগুলো পৌঁছে যায় আর তারা বিয়ে ভেঙে দেয়। এইদিকে গ্রামের লোকেরা জোর করে আকাশের সাথে নৌসিনের বিয়ে দিয়ে দেয়। সিট বেল্ট না পরার কারণে ব্রেক কষায় নৌসিন খানিকটা সামনের দিকে ঝুঁকে পড়ে। ভাবনা থেকে বের হয়ে পাশে তাকিয়ে দেখে আকাশ নাই। নৌসিন গাড়ি থেকে বের হয়ে দেখে এটা একটা ব্রিজ। রাত অনুমানিক 11টা বা 12টা বাজে। পুরো ব্রিজ অন্ধকারে ডুবে আছে। নৌসিন অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছে না। সামনে দিকে এগুতেই দেখতে পায় সিগারেটের আগুন। নৌসিনের বুঝতে বাকি নেয় তার সদ্য বিয়ে করা বর এখানে নিজের রাগ কমানোর জন্য নিকোটিনের ধোঁয়ার আশ্রয় নিচ্ছে। নৌসিন অন্ধকারের মধ্যেই আকাশের দিকে এগিয়ে গেল। আর তার থেকে খানিকটা দূরে গিয়ে দাঁড়ালো। আকাশ খেয়াল করলেও কিছুই বলল না।
নৌসিনও আমাকে ক্ষমা করবেন। আমার জন্য আপনার সাজানো জীবনটা হয়তো নষ্ট হয়ে গেল। আমি ওদের বুঝিয়েছিলাম কিন্তু। নৌসিনকে পুরো কথাটা বলতে না দিয়েই ধমকে উঠল আকাশ। আকাশও চুপ, একদম চুপ, আর একটা কথাও যেন না বের হয়। কি বুঝাতে চান এগুলো বলে? হ্যাঁ, যে আপনি কত ভালো, সব দোষ নিজের ঘাড়ে নিচ্ছেন। এই ভোলা ভালা হওয়ার নাটক একদম আমার সামনে করতে আসবেন না। জাস্ট গেট লস্ট, চিৎকার দিয়ে নৌসিন ভয়ে কেঁপে ওঠে। সে মনে করে আকাশ তাকে চলে যেতে বলে, আসলে যে আকাশ তাকে গাড়িতে বসার জন্য বলছে সেটা সে বুঝতে পারে না। সে অন্ধকার ব্রিজ দিয়ে হাঁটা শুরু করে। কোথায় যাবে সে জানে না। এই রাস্তার কিছুই তার চেনা নেই। সবসময় কলেজ থেকে বাসা, বাসা থেকে কলেজ, এইটুকুই তার যাতায়াতের রাস্তা। আকাশ সিগারেটের শেষ ধোঁয়া নিজের ভিতরে নিয়ে সেটা ব্রিজের উপর ফেলে পা দিয়ে আগুনটা নিভিয়ে দেয়। গাড়িতে উঠে বসে গাড়ি স্টার্ট দিতে যেয়ে তার মনে পড়ে নৌসিনের কথা। আকাশও শিট। স্টেরিংয়ে বাড়ি দিয়ে, এই স্টুপিড মেয়েটাকে আমি গাড়িতে বসতে বললাম, আর এই মেয়েটা না জানে কই চলে গেছে। এই সব জ্বলাতন আর ভালো লাগে না। ধুর। আকাশ গাড়ি থেকে বের হয়ে কিছু দূর হাঁটতেই নুপুরের আওয়াজ পায়। আওয়াজটা এতটাই তীব্র ছিল যে তাত বুঝতে বাকি থাকে না কেউ তার দিকে দৌড়ে আসছে, আর হলোটাও তাই। নৌসিন দৌড়ে এসে আকাশকে জড়ায় ধরল শক্ত করে। আকাশের কেন যেন অদ্ভুত একটা অনুভূতি হল। কেমন জানি একটা শান্তি পেল মনে হচ্ছে। তার মাথায় থাকা সমস্ত রাগ যেন এক নিমিষেই দূর হয়ে গেল। এদিকে নৌসিন ভয়ের চোটে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে আকাশকে আঁকড়ে ধরে রেখেছে। নৌসিনের হাতের নখ আকাশের বুকে গেঁথে যাচ্ছে, কিন্তু সেদিকে কারো খেয়াল নেই। হঠাৎ করে কুকুরের আওয়াজে আকাশের ঘোর ভাঙ্গে। নৌসিন তো ভয়ে এবার চিৎকার দিয়ে ওঠে। আকাশ অবাক হয়ে যায়, এত বড় মেয়ে কুকুর দেখে বাচ্চাদের মতো করে লাফাচ্ছে। আকাশ কুকুরগুলোকে তাড়িয়ে দেয়। নৌসিন তখন ও আকাশের হাত আঁকড়ে ধরে রেখেছে। আকাশও ছেলেদের কাছে আসার ভালোই একটা উপায়। নৌসিনোমা মানে। আকাশ এমন ভাবে বলছেন যেন কিছু জানেনই না। এই যে কুকুর চলে গেছে, তবুও আমার হাত ছাড়ার নামই নাই। বাহ। নৌসিন। আকাশ নৌসিনকে চুপ থাকতে দেখে আর কিছু না বলে গাড়ির দিকে হাঁটা দেয়। নৌসিন হাত ছেড়ে দিলেও এবার আকাশ ছাড়েনি, বরং নৌসিনের হাত নিজের হাতের মুঠোয় নিয়ে গাড়ির দিকে যায়। নৌসিন আজায়রা পাবলিক। প্রথমে নিজেই কথা শোনায়, আবার নিজে আমার হাত ধরে। ভেঙচি কেটে বিড়বিড় করে বলে উঠে। নৌসিন বিড়বিড় করে বললেও আকাশ ঠিক শুনতে পায়, কিন্তু কিছু বলে না। তার কেন জানি হাসি পায়। আকাশ নিজের উপর অবাক হয়ে যায়। গাড়ি পৌঁছে যায় একটা বিল্ডিংয়ের সামনে। নৌসিন গাড়ি থেকে বের হয়ে দেখে। নৌসিন অবাক হয়ে দেখছে এটা কোনো বাড়ি বা অ্যাপার্টমেন্ট না, এটা একটা হোস্টেল। হোস্টেলের বাহিরে বড় বড় করে লেখা গার্লস হোস্টেল। নৌসিন ঘাড় ঘুরিয়ে আকাশের দিকে চাইল। সে মনে করেছিল আকাশ হয়তো তাকে তার বাসায় নিয়ে যাবে। পরক্ষণে আবার নিজের ভাবনাকেই ধিক্কার জানাল। নৌসিনয় ছেলে বিয়েটা মানতেই রাজি না, সে তোকে তার বাসায় ঠাঁই দিবে কি করে ভাবলি তুই? সে যে তোকে ওই নরক থেকে নিয়ে এসেছে, এটাই কি কম? আরও আশা করাটা নেহাত বোকামি ছাড়া আর কিছুই না। নিজেকে মনে মনে কথাগুলো বলে তাচ্ছিল্যে হাসল। নৌসিন নিজেকে যতই বুঝাক, তবুও বাকি 5টা মেয়েদের মতো স্বপ্ন ছিল যে তার ও বিয়ে হবে, সে তার শ্বশুর বাড়িতে যাবে, আলাদা একটা রাজ্যে গড়বে, তার নিজের রাজ্যে। আকাশেই যে ভাবনা, রানী আপনার ভাবনা শেষ হলে আমরা ভিতরে যেতে পারি। সামনে হাঁটা ধরে। নৌসিন কিছু না বলে আকাশের পিছন পিছন হাঁটতে শুরু করে। আকাশ নৌসিনকে নিয়ে যায় হোস্টেলের ম্যানেজারের কাছে। সেখান সব ফর্মালিটিস মেনটেন করে নৌসিনকে রুমে নিয়ে যায়।
আকাশ, এটা তোমার রুম। যা যা প্রয়োজন সব এখানে রয়েছে, আর তোমার ড্রেস আমি বিকালে যেয়ে নিয়ে আসবো। এখন রেস্ট নেও, কিছুক্ষণ পরে এসে হোস্টেলের কর্মী তোমাকে ড্রেস আর খাবার দিয়ে যাবে। নৌসিনও ঠিক আছে, মাথা নিচু করে আসতে করে ওর দেয়। আকাশ, সমস্যা হবে না তো? একা পারবে তো সব সামলাতে? নৌসিনের দিকে তাকিয়ে। নৌসিনও, আমাকে তো পারতেই হবে। আপনি আমার জন্য এত কিছু করছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। মাথা নিচু রেখেই। আকাশের কেন যেন কথাটা সহ্য হল না। মনে হল এক আকাশ সমান অভিমান নিয়ে কথাগুলো বলছে নৌসিন। কিন্তু তাদের মাঝে আদৌ রাগ অভিমান করার সম্পর্ক তৈরি হয়েছে। আকাশ একবার নিচু হওয়া মুখটার দিকে তাকায়। কিছুক্ষণের ব্যবধানে কেমন যেন নিস্তেজ হয়ে গেছে মুখখানি, কিন্তু মুখের মায়া কমেনি এক বিন্দু। আকাশের মনে বাঁধন ছাড়া কিছু ইচ্ছা এসে হানা দিল। আকাশের অনিচ্ছা সত্ত্বেও খুব করে ইচ্ছা করছে নৌসিনের কপালে নিজের ঠোঁট ছোঁয়াতে। কেন এমন হচ্ছে সে জানে না। আকাশ, তো মনে হচ্ছে তোমাকে আগেও আমি দেখেছি, খুব কাছ থেকে তোমাতে মিশেছে, কিন্তু কেন? কিসের একটা টান অনুভব হচ্ছে? এটা কি শুধুই তিন কবুলের জোর, নাকি অন্য কিছু? মনে মনে আকাশ কিছু না বলে বেরিয়ে যায়। নৌসিন বিছানার উপরে বসে আশেপাশটা একটা বার পরোক্ষ করে নেয়। সাদা আর মিষ্টি রঙের সংমিশ্রণের ঘরটি। একটা সিঙ্গেল বেড, একটা ছোট সাইজের আলমারি, একটা টেবিল, ব্যাস এইটুকুই। কিছুক্ষণের মাঝেই মাঝবয়সী একটা মেয়ে দরজায় টোকা দেয়। নৌসিন দরজাটা খুলে দিতেই মেয়েটা খাবার আর কাপড় নিয়ে এসে বিছানায় থুয়ে যায়। নৌসিনের মনে হয়েছিল হয়তো আকাশ আসবে, কিন্তু তার ধারণা ভুল ছিল। হয়তো আকাশ আর কোনো দিন ও আসবে না। আবার ভাবে, না, সে তো বলল বিকালে আসবে। নৌসিন নিজের মনের সাথে যুদ্ধ করতে করতে ঘুমিয়ে যায়। দুপুরের পরে ঘুম ভাঙ্গে খিদার তাড়নায়। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এসে খেয়ে নেয় সকালে মেয়েটির দিয়ে যাওয়া খাবার। আকাশ প্রচুর ব্যস্ত। এতদিন একা থাকায় নিজস্ব কোনো বাসা প্রয়োজন হয়নি তার, কারণ সে কোনো দিন এক শহরে বা দেশে টিকত না। তার বাসা আছে, সেটা হলো অফিস। তার বাবা মার থেকে দূরে, সে ওই অফিসেই থাকে। তারা বাবা মা লন্ডনেই সেটেলড। সেও চেয়েছিল এই বছর সব দায়িত্ব আসিফ, ম্যানেজার, কে দিয়ে সেও চলে যাবে লন্ডন, কিন্তু এর মাঝেই নৌসিন। সে যাবে লন্ডন নৌসিনকে নিয়েই, কিন্তু এখন না, কারণ সে জানে না তার বাবা মা ঠিক কেমন রিয়েক্ট করবে। আরও একটা কারণ আছে, সেটা ধীরে ধীরে জানবেন। আকাশ ওইখান থেকে এসেই একটা বাসা নিয়েছে, আর সে সকাল থেকেই ব্যস্ত ছিল সে বাসাটাকে ঠিক করার জন্য। স্টাফরা ধুলো বালি পরিষ্কার করে দিল, এও আকাশ নিজ হাতে রুমের ফার্নিচার ডেকোরেশন করছে। বিকাল হতে হতে সবকিছু করে গোসল সেরে পুনরায় বেরিয়ে পড়ে। নৌসিন বিছানায় হেলান দিয়ে শুয়ে থেকে জানালার বাহিরে তাকিয়েছিল। দিদা আর ভাইয়ের কথা মনে পড়ছে ভীষণ করে। ওই বাসায় এই দুইটা মানুষই তো ছিল যাদের কারণে সে বেঁচে আছে। না হলে পাগল হয়ে যেত সে। আকাশ শপিং মল থেকে নৌসিনের জন্য ড্রেস, কসমেটিক্স আরও প্রয়োজনীয় কিছু কিনে নিয়ে নৌসিনের হোস্টেলের দিকে যায়। যেয়ে পেমেন্ট করে নৌসিনের রুমে যায়। আকাশ দুইবার নক করতেই ওই পাশ থেকে নৌসিন দরজা খুলে দেয়। নৌসিনও আপনি অবাক হয়ে। আকাশহন্য কাউকে আশা করছিলেন বুঝি? দুষ্টু হেসে আকাশের কথা শুনে বিব্রতকর অবস্থায় পড়ে যায় নৌসিন। সে মনে করেছিল হয়তো আকাশ অনেক গম্ভীর বিহেভ করবে, রুডলি কথা বলবে, কিন্তু তার ধারণা ভুল প্রমাণ করে আকাশ তার সাথে মজা করছে। আকাশ নৌসিনের সামনে তুড়ি বাজায়। আকাশেই যে ম্যাম, কই হারিয়ে যান বলুন তো আপনি? চলেন ভাবনা রানী বাসায়। নৌসিনও বাসায় মানে? আকাশও বাসায় মানে? আপনার শ্বশুরবাড়ি? ঠিক শ্বশুরবাড়ি ধরা চলে না, কারণ সেখানে না আছে আপনার শ্বশুর শাশুড়ি আর না আছে ননদ দেবর।
স্বামীর বাড়ি বলা চলে, চোখ টিপ মেরে নৌসীন ভরকে যায়। পরের মুহূর্তে হেসে দেয়। নৌসীনের হাসি দেখে আকাশও আস্তে করে হাসে। তার হাসিতে ছিল না কোনো আওয়াজ আর না তার লাল ঠোঁট জোড়া হয়েছিল বিচ্ছেদ, শুধু ঠোঁট দুইটা প্রসারিত হয়েছিল। আকাশ নৌসীনকে গাড়িতে বসিয়ে নিজেও ড্রাইভিং সিটে যেয়ে বসে। নৌসীন স্বভাব সুলভ নিজের মাথাটা গাড়ির জানালা থেকে খানিকটা বের করে বাহিরে পরিবেশ উপভোগ করতে ব্যস্ত হয়ে পড়ে। খান বাড়িটা যেন নিস্তব্ধ পুরী হয়ে গেছে। সবাই নিশ্চুপ হয়ে বসে আছে। এই নিশ্চুপতা নৌসীনের যাওয়ার জন্য নয়, বরং এই বাসার রাজপুত্রের ধ্বংসলীলা শেষ হওয়ার পরের নিশ্চুপতা। আরিয়ান খান নৌসীনের বড় চাচার ছেলে। আপন বোনের থেকেও বেশি ভালোবাসে সে নৌসীনকে। তার পুতুল, তার জান। আর আরিয়ানের জন্যই এই পরিবারের কেউ তার কোনো দিন ক্ষতি করতে পারেনি। সে জানত না নৌসীনের বিয়ে। গুরুত্বপূর্ণ হার্ট সার্জারির জন্য তাকে যেতে হয়েছিল এবোর্ড 4 দিনের জন্য। আর এই 4 দিনের সুযোগ নিয়ে তারা এই সব কিছু করে। আর আরিয়ান বাসায় এসে দাদির কাছ থেকে সব শুনে ভাঙচুর শুরু করে দেয়। আরিয়ানও আমাকে মাফ করে দিস পুতুল। আমি জানতাম না আমার যাওয়ার বাহানাতে এরা তোর সাথে এমন কিছু করবে না। জানি তুই কেমন আছিস, কার সাথে আছিস। কান্না করতে করতে আরিয়ানের হাত দিয়ে যে রক্ত ঝরছে সেদিকে তার কোনো খেয়ালই নাই। হঠাৎ করে হাতে কারো স্পর্শ পেয়ে রাগী চোখে তাকায় মানুষটার দিকে। আরিয়ান উছলে যায় এখান থেকে আরু, রাগী গলায়। আরুষি, এ তো সহজ। রাগ করবেন ঠিক আছে, ভাঙচুর করবেন সেটাও ঠিক আছে, কিন্তু রক্ত বের হবে সেটা আমি সহ্য করব না। আরিয়ান, আরু তুই এখন যদি এখান থেকে না যাস তাহলে তোর সাথে ঠিক কি করব আমি নিজেও জানি না। হাত ছাড়িয়ে নিয়ে রাগী স্বরে। আরুষি, আর তোমার মনে হয় আমি তোমার এই সব হুমকিতে ভয় পাই? ভ্রু কুচকে আরিয়ান আরুষির চুলের মুঠি ধরে নিজের কাছে আনে। ব্যথায় চোখ মুখ খিচে নেয়। আরিয়ানও, শুনিস না কেন আমার কথা? আমি ছিলাম না, তুই তো ছিলি। পারতি না বিয়েটা আটকাতে বা জানাতে? খুব তো বলিস নৌসীন তোর সব। আরুষি নিজের ফোনটা একটু চেক করেন, দেখেন কতগুলো কল দিয়েছি। আর অবশ্য যার সাথে নৌসীনের বিয়ে ঠিক করেছিল তার সাথে হয়নি, বরং অন্য কারো সাথে হয়েছে। আরিয়ান, অন্য কারো সাথে হয়েছে মানে? আরুষি, আপনার বেস্ট ফ্রেন্ড আকাশের সাথে হয়েছে। আরুষি কথাটা বলার সাথে সাথে আরিয়ান চিল্লাই উঠে। আরুষি, কি হলো? আপনি খুশি হন নি আপনার আদরের বোন আপনার বেস্ট ফ্রেন্ডের সাথে বিয়ে হয়েছে? আরিয়ানও, অনেক বড় ভুল হয়ে গেছে। আরুষি, মানে? আরিয়ানও, যার কাছ থেকে এতটা বছর নিজের বোনকে লুকিয়ে রাখলাম, আজকে তার সাথেই আমার বোন। গাড়ি থামল 2 তালা এক বাড়ির সামনে। নৌসীন গাড়ি থেকে বের হয়ে অবাক হয়ে আশেপাশের দিকে তাকায়। 2 সাইডে বাগান আর মাঝখানে রাস্তা। নৌসীনের এমন একটা বাগানের খুব শখ ছিল ছোটবেলা থেকেই, কিন্তু তার চাচাতো বোনেরা তাদের বাসার বাগানে তাকে যেতে দিত না। সে ছুঁয়ে দিল নাকি ফুলগুলো মারা যাবে। প্রথম এই সব বিষয় নিয়ে খুব কান্না করত নৌসীন, কিন্তু বড় হওয়ার পর থেকে এই সবের দিকে পাত্তা দিত না। বাসা থেকে কলেজ, কলেজ থেকে বাসা, এইটুকুই ছিল তার যাওয়া আসার রাস্তা। সারাদিন ঘরে বসে থাকত। হঠাৎ কানের কাছে স্লো ভয়েস পেয়ে কেঁপে উঠে নৌসীন, সারা শরীর তার কেমন শিউরে ওঠে। আকাশও পছন্দ হয়েছে ম্যাম, কানের কাছে ঠোঁট নিয়ে আসে ফিসফিস কর বলে। নৌসীন আকাশের থেকে কিছুটা দূরে সরে বুকে হাত দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে শুরু করে। আকাশ সেটা দেখে মুচকি হাসে। শপিং করা ব্যাগগুলো নিয়ে বাসার ভিতরে হাঁটা ধরে। নৌসীন ও নিজেকে শান্ত করে ভিতরে প্রবেশ করে। আরেক দফা চমক পায় নৌসীন, পুরো বাড়ি ফাঁকা, সব ফার্নিচার আসবাবপত্র সব কিছুই নতুন।
নৌসিনও এই বাসায় কেউ থাকে না, অবাক হয়ে। আকাশও না। নৌসিনও আপনার বাবা মা? আকাশও তারা বিদেশে। নৌসিনও আপনিও বুঝি বিদেশে থাকতেন? আকাশ হুহু অফিসে থাকতাম। এখানে বাসা নিয়েছি আজকেই, সব ফার্নিচার ও আজকেই নেওয়া সব কিছুই কমপ্লিট। শুধুমাত্র রান্নাঘরের কিছু নেওয়া হয়নি। তুমি ফ্রেশ হয়ে সব লিস্ট বানিয়ে দিও। নৌসিনের গালে হাত দিয়ে। নৌসিনও আমার জন্য আপনার এত কষ্ট পোহাতে হচ্ছে তাই না? মন খারাপ করে। আমি হোস্টেলেই না হয় থাকতাম, কি দরকার ছি। নৌসিনকে আর কিছু বলতে না দিয়েই নৌসিনের হাত ধরে হেঁচকা টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে আকাশ। এক হাত দিয়ে নৌসিনের চুলগুলো কানের পিছনে গুজে দেয়, আরেক হাত নৌসিনের কোমর পেঁচিয়ে রেখেছে। আকাশও বিয়ে করেছি বউকে দূরে সরিয়ে রাখার জন্য নাকি? এত বছর দূরে রেখেছি, এখন শুধু রোম্যান্স হবে। ঠোঁট দিয়ে গলার সাইডে হালকা করে স্লাইড করে। নৌসিন দুই হাত দিয়ে সরানোর চেষ্টা করে, কিন্তু আকাশকে এক চুলও নড়াতে পারে না, উল্টা আকাশের ছোঁয়াগুলো আরও গাঢ় হতে থাকে। আকাশ নৌসিনের ঠোঁটের দিকে এগুতে নিলেই আকাশের ফোন বেজে ওঠে। আকাশ বিরক্ত হয়ে ফোন বের করে স্ক্রিনের উপরে দেখা নামটা দেখে শয়তানি একটা হাসি দিয়ে নৌসিনকে ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যায়। নৌসিন ফ্লোরে বসে পড়ে। কিছুক্ষণ আগের কথা মনে পড়তেই কান্না বেরিয়ে আসে। নৌসিনও এই সব কি বলে গেলেন উনি? এত বছর দূরে রেখেছেন মানে? তাহলে কি? কিন্তু কিভাবে? কেন মা, কেন ছেড়ে গেলা আমাকে? বলতে পারো তুমি চলে গেলা বাবা, সে দোষ আজও আমাকে দেয়। দুইটা মানুষের খুনি হয়ে বসে আছি আমি মা। তুমি তো জানো আমি করিনি কিছুই, তবুও সবার চোখে আজ আমি খুনি, আমি ভুল, আমি দোষী। হয়তো সেও একদিন ফিরে আসবে শাস্তি দিতে। আমার সাথে এমনটা হওয়ার ছিল। যাকে ভালোবাসলাম তার ঘৃণার পাত্রী হলাম। যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল সে ভুল বুঝে ভেঙ্গে চলে গেল বিয়ে। যাকে চিনি না সে এসে তিন কবুল বলে তার মনোরঞ্জনের বস্তু বানিয়ে ছেড়ে দিল। কেউ আমার দিকটা ভেবেই দেখল না। হাউমাউ করে কান্না করতে লাগল নৌসিন। নৌসিনের কান্না যেন কারো মনে পৈশাচিক আনন্দ দিচ্ছিল, কারো জ্বলন্ত বুকটা শান্ত করছিল। তার এক একটা চোখের পানির ফোঁটা তাকে তৃপ্তি দিচ্ছিল। আকাশও কি শালাবাবু, এত তাড়াতাড়ি জেনে গেলন? বাহ! তালি দিয়ে। ফোনে কথা বলছিল ব্লুটুথ কানে দিয়ে। আরিয়ানো, আকাশ দেখ, তুই এই সব বন্ধ কর। তুই বলেছি তুই বনুর কোনো ক্ষতি করবি না। শাসিয়ে। আকাশ হুম্ম হেয়ার ইজ এ কারেকশন। আমি বলেছিলাম যতদিন না তোর আদরের বোন আমার রাস্তায় আসছে ততদিন আমি তার কিছু করব না। আরিয়ানো, মানে এই সব তুই ইচ্ছা করে করাসনি? অবাক হয়ে। আকাশ হুহু একদম না, আমি তো জানতাম ও না কার বিয়ে। বিয়ের আগ মুহূর্তেও আমি টের পাইনি সেই নৌসিন তোর আদরের বোন। আরিয়ান দেখ, আকাশ সে বাচ্চা মেয়ে, ছেড়ে দে ওকে। আকাশও ছেড়ে তো দিয়েছিলাম 12 বছর আগে। বাট সে বা ভাগ্য চায়নি আমি তাকে ছেড়ে দিই, সে আমার ছিল, আমার ভাগ্যতে ছিল। আরিয়ানো, আকাশ আমি তোকে খুন করে ফেলব। একবার খালি আমি ঢাকায় আসি, আমার বোনকে আমার সাথে নিয়ে আসব, দেখি কি করে আটকাস। আকাশ, আর তোর মনে হয় তুই আমাদের আদৌও খুঁজে পাবি? হ্যাঁ খুঁজে পাবি অবশ্য, কিন্তু তখনই যখন আমি চাইব। যখন তোর বোন আমার ভালোবাসায় মাতাল হবে, আমার তুমি হবে। ততদিন পাবি না। আরিয়ানো, আর তোর মনে হয় সে তোকে ভালোবাসবে? তার মস্তিষ্ক জুড়ে এখনো একটাই নাম আছে, আর সেটা হলো ই। আকাশও খবরদার সে নামটাও যেন তোর মুখে না আসে। আরিয়ান, সে নামটা তো শুধু আমার মুখে আছে, কিন্তু যাকে নিজের সাথে নিয়ে গেছিস সেই উপর থেকেই নিচ, শুধু ওর নামটাই নেই। ওর অস্তিত্বের সবটুকু জুড়েই তার নাম।
আকাশও মিটায় দিব। সে শুধু আমার হবে, তার অস্তিত্ব বর্তমান ভবিষ্যৎ সব আমি হব। না হলে ওকেও শেষ করে দিব আর নিজেও শেষ হয়ে যাব। আরিয়ানো আকাশ, তুই এমন কিছু। আকাশ কল কেটে দেয়। না না না, অতীত পুনরায় ঘটতে পারে না। সিট আরিয়ান সিট, তুই বাঘকে খেপায় দিয়েছি, না জানে সে এই রাগ বনুর উপর না ঝাড়ে। ভেবেছিলাম বড় হলে শান্ত হবে, কিন্তু না, তার রাগ জেদ নৌসিনের প্রতি পাগলামো আরও বেড়ে গেছে। নৌসিন কান্না করতে করতে ফ্লোরেই ঘুমাই পড়েছিল। আকাশ রেগে তখন আর বাসায় আসেনি, কারণ রেগে গেলে তার হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়। তাই সে চলে গেছিল অফিসে। অফিস থেকে বাসায় ফিরতে রাত 10টা বেজে যায়। আকাশ বাসায় এসে মেঝেতে ঘুমন্ত নৌসিনকে দেখে বাঁকা হেসে তাকে পাজা কোলে তুলে নেয়। ঘুমের মাঝেই নৌসিন আকাশের গলা জড়ায় ধরে। আকাশ নৌসিনকে তাদের রুমে নিয়ে যেয়ে শুয়ায় দেয়। নৌসিনের এর উপর থেকে উঠতে নিলে আকাশের চোখ জোড়া যায় নৌসিনের ঠোঁটের দিকে। ধীরে ধীরে নৌসিনের ঠোঁটের দিকে এগুতে থাকলেও যখন দুইজনের ঠোঁটের মাঝে হাফ ইঞ্চির মতো দূরত্ব, তখন আকাশ নিজের মুখ উঠায় নেয়। আকাশ, হুহু ছোঁয়ামনি, এত সহজে তো তোমাকে ছুব না, আর যখন ছুব তখন তোমার চেতনায় স্পর্শ করব। এক একটা ছোঁয়া তোমার মনের গভীরে আটকায় রাখব। একসময় এই ছোঁয়া পাওয়ার জন্যই মরিয়া হয়ে উঠবা। তোমাকে আমার নেশায় এমনভাবে জড়াবো যাতে তোমার প্রতিটা নিঃশ্বাস হয় আমার। আকাশের ছোঁয়া, আমার তুমি। আকাশ ছোঁয়ার মুখের উপরে নিজের মুখ রেখেই কথা বলছিল দেখে আকাশের গরম নিঃশ্বাস নৌসিনের মুখের উপর আছড়ে পড়ছিল। এতে করে নৌসিনের ঘুম ভেঙে যায় আর তার কানে শুধু নৌসিনের বলা শেষ কথাটা বাজতে লাগে, আমার তুমি। কথাটাতে আলাদা এক আসক্তি খুঁজে পায়, আলাদা এক ঘোর, আলাদা একটা টান। বারে বসে থেকে একের পরে এক ড্রিঙ্ক করেই যাচ্ছে এক যুবতী। চোখ দুইটা লাল হয়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে নেশা তার হয়ে গেছে, তবুও থামছে না। যে তাকে থামাতে যাচ্ছে তাকেই প্রহার করতে পিছুপা হচ্ছে না। সকালে মেঘের ধারার জন্য বিকালটা ঠান্ডা। অসম্ভব সুন্দর একটা আবহাওয়া তৈরি হয়েছে। বৃষ্টির ছোঁয়ার পরে মাটি থেকেও আলাদা এক সুগন্ধ ছড়ায়ছে। রৌদ্রময়ীর উত্তাপে জ্বলন্ত গাছপালা যেন প্রাণ ফিরে পেয়েছে। আরে করেছেন টা কি এই? নামান বলছি, আজব তো। হাত পা ছুড়াছুড়ি শুরু করে দিয়েছে নৌসিন। আকাশও থাপলর, না খেতে চাইলে আর মাঝা না ভাঙ্গাতে চাইলে চুপচাপ কোলে বসে থাকো। নৌসিনও, আরে মগের মুল্লুক নাকি? নামান আমাকে। আকাশের কথা কানে না তুলে আগের মতোই হাত পা ছুটতে লাগে। আকাশও চুপ, একদম চুপ, ধমক দিয়ে। আকাশের ধমকে নৌসিন চুপ করলেও ফুফাতে শুরু করে। ধমকটা একটু বেশিই জোরে ছিল। হ্যাঁ খান, বাড়িতে সবার আদরের না হলেও সবাই এমনি কথা শোনাতো, বাঁকা চোখে তাকালেও ধমক বা উচ্চ শব্দে কথা বলেনি কোনো দিন। আকাশের নিজের উপরই এবার রাগ ধরে। একটু নিজের রাগের উপর কন্ট্রোল রাখলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত আজব। কিন্তু সেও কি করত, মাথা গরম হয়ে গেছিল। আকাশ একটা ব্রেঞ্চের উপর নৌসিনকে বসিয়ে দিল। নৌসিন তখন ও মাথা নিচু করে কান্না করেই যাচ্ছে। আকাশশ্রী, আমার উচিত হয়নি সেভাবে বকাটা, তুমি তো দেখছিলাই রেগেছিলাম, জেদ করার কোনো কারণ ছিল না, তাও করলা। আচ্ছা এই যে কান ধরছি, মাফ করে দেও মায়াপাখি। কান ধরে। আকাশের মুখ থেকে মায়াপাখি ডাকটা শুনে নৌসিনের অন্তরাত্মা কেঁপে উঠল। নৌসিনও, আপনি? কাপা কাপা গলায়। নৌসিনের প্রশ্নে আকাশের হুঁশ ফিরে। সে আবেগে ভেসে কি বলে ফেলেছে সে খেয়াল করেনি। নৌসিন আর কিছু জিজ্ঞেস করতে যাওয়ার আগেই আকাশের ফোন বেজে ওঠে। আকাশ যেন মনে মনে হাফ ছেড়ে বাঁচে।
আকাশ নৌসিনের কপালে কিস করে সেখান থেকে উঠে খানিকটা দূরে চলে যায়। কিছুক্ষণ আগে সকাল থেকে আকাশ বিভিন্নভাবে জ্বালাতন করছিল নৌসিনকে। হঠাৎ করে আকাশের অফিসে ঝামেলা হওয়ায় তাকে সেখানে যেতে হয়। আকাশ বাহিরের মেন ডোর লক না করেই বেরিয়ে যায় নৌসিনকে লক করতে বলে। বেশ নৌসিন সুযোগ বুঝে পালায় যায়, কিন্তু কিছুদূর যেতেই বৃষ্টি শুরু হয়ে যায়। আশেপাশে লোক শূন্য হতে শুরু করে। নৌসিন তবুও হার না মেনে হাঁটা ধরে, কিন্তু কিছুদূর যেতেই দেখে কয়েকটা ছেলে ওইদিকে এগুচ্ছে। ছেলেগুলো দেখে সুবিধার মনে হয় না, হাঁটার গতি দ্রুত করে দেয়। ছেলেগুলোও হঠাৎ করে নৌসিনের পিছন করতে শুরু করে। নৌসিন পিছনে ঘুরে দেখে ছেলেগুলো কেমন লোভুতর দৃষ্টিতে তাকিয়ে আছে। নৌসিন নিজের দিকে তাকিয়ে কেঁদে দেয়। বৃষ্টির পানিতে ভিজার কারণে জামা একদম শরীরের সাথে এঁটে গেছে। হুট করে পাথরের সাথে পা বেজে পড়ে যায়। ছেলে এক বিসর্গ, কি সুন্দরী সে, সেইটুকুই দৌড়ছিল। ছেলে দুই বিসর্গ উফ এই সে আর কিছু বলার আগেই ছেলেটা সামনের দিকে তাকায়। হঠাৎ করে সব ছেলেগুলোর চোখে ভয়ের আস্তানা বেঁধে যায়। ছেলেগুলো হঠাৎ করে পিছাতা লাগে। এক পর্যায়ে এসে দৌড় দিয়ে পালায়। নৌসিন যেন হাফ ছেড়ে বাঁচে, কিন্তু যমরাজ যে তার পিছনে সেটা সে খেয়াল করেনি। হঠাৎ নিজেকে হাওয়াতে আবিষ্কার করে, তখন ওর টনক নড়ে। ততক্ষণে বৃষ্টিও থেমে গেছে। আকাশ দিকে তাকাতেই চোখ দুইটা থমকে যায়। তার মনে হয় এই চোখ সে আগেও দেখেছে বহুবার, অনেক কাছ থেকে। আকাশও জানি আমি অনেক সুন্দর, তাই বলে চোখ দিয়ে গিলে খাওয়ার কোনো প্রয়োজন নেই। বর্তমানে আকাশ এসে নৌসিনের কোলে শুয়ে পড়ে। আকাশও মাম্মি আর প্রিন্সেস আসবে কালকে, চোখ বন্ধ করে। নৌসিনোমা মানে কাপা কাপা কণ্ঠে। আকাশটো মানে আপনার শাশুড়ি আর ননদ। নৌসিনো, তাহলে আমাকে? আকাশহুম, আপাতত আপনাকে হোস্টেলেই রাখতে হবে যতদিন না তারা যাচ্ছে। নৌসিনোহুম, বাসায় চলুন, ফ্রেশ হয়ে আবার যেতে হবে তো। আকাশহুম, চলো। নৌসিনের মনটা হঠাৎ করে খারাপ হয়ে যায়। কালকে থেকে এত এত মিষ্টি কথা বলে মনে হচ্ছিল যেন কোনো যুগ থেকে ভালোবাসে, আর আজকে নিজের মা আর বোনের সামনে দাঁড় করানোর পর্যন্ত সাহস, হয়তো সাহস আছে কিন্তু সে চায় না। নৌসিনতার কাছে আমি শুধু মনোরঞ্জনের বস্তু আর কিছুই না। বিবাহিত রক্ষিতা আর কি না হলে তার বউয়ের দিকে কিছু ছেলে নোংরা দৃষ্টি দিচ্ছিল আর সে তাদের ছেড়ে দিল, মনে মনে কথাগুলো বলে। দুইজন বাসায় পৌঁছে যায়। নৌসিন সোজা যায় ওয়াশরুমে। আকাশ ও পাশের ওয়াশরুমে যায় ড্রেস চেঞ্জ করতে। আকাশও পারব না এখন তোমাকে মায়ের সামনে আনতে, আর না পারব তার পুরানো ক্ষত তাজা করতে। অনেক কষ্টে সামলেছি তাকে, তিলে তিলে গড়েছি তোমার জন্য, আবার নিজের মাকে হারাতে পারব না আমি। নৌসিন শাওয়ারের নিচে হাঁটু মুড়ে বসে পড়ে। বিসর্গ কেন একটু ভালোবাসা পাওয়ার অধিকার ভালোবাসার লোভ দেখায় ফিরিয়ে দেওয়া হয়। হয়তো আপনিও আপনার উদ্দেশ্য হাসিল হলে আমাকে ছুড়ে দিবেন। কেন আমার সাথেই সবসময় এমন হয় কেন? শুধু ভালোবাসায় তো চেয়েছিলাম, কিন্তু পরিবর্তে সবসময় পেয়েছি অপমান, লাঞ্ছনা আর খুনি হওয়ার ট্যাগ। হায় রে! গাড়ি এসে থামে সেদিনকার সে হোস্টে, তাই আজকে আর ভিতরে যাওয়ার প্রয়োজন পড়েনি, কারণ আকাশ আগে থেকেই ফোনে সবকিছু ঠিক করে দিয়েছিল। আকাশ যেতে নিলেই নৌসিন পিছন থেকে ডাক দেয়, নৌসিনোই যে শুনুন। আকাশহুম। নৌসিনো, আমার একটা ফোন লাগতো না? মানে আগের ফোনটা তো ওই বাসায়। মাথা নিচু করে। আকাশও ফোন দিয়ে কি হবে? গম্ভীর কণ্ঠে। নৌসিনো, ভাইয়ুর সাথে কথা বলতাম। আমি অনার্সটা কমপ্লিট করতে চাই, তাই ভাইয়ুকে বলে অ্যাডমিশনের কাজকর্ম প্লাস আমার কিছু টাকা
আকাশও কেন তোমার স্বামী কি ফকির নাকি তার টাকা পয়সা নাই কোনোটা রাগো স্বরে নৌসিন স্বামী আদৌ আপনি আমাকে নিজের স্ত্রী হিসেবে গণ্য করেন আমার তো মনে হয় না যেখানে আপনি আমাকে স্ত্রী হিসেবে মনেই করেন না সেখানে আপনার টাকা বাই ব্যবহার করার কথা আসে কই থেকে আকাশ খুব মুখ বেড়েছে তাই না রাগী স্বরে নৌসিন কিছু না বলে তাচ্ছিল্যের একটা হাসি দিল আকাশ সেখান থেকে গাড়ি নিয়ে চলে গেল নৌসিনকে কিছু না বলেই নৌসিন মাটিতে বসে পড়ে নৌসিন আই মিস ইউ ভাইউ আই রিয়েলি মিস ইউ তোমার পরিবাচ্চা আজকে কত অসহায় দেখো কোথায় তুমি ভাইউ তাড়াতাড়ি চলে আসো না আমি যে আর পারচ্ছি না ভাইউ সত্যি খুব খুব কষ্ট হয়েছে আজ অবধি তুমি আমাকে আগলে রেখেছিলে বুঝতে দেওনি আসলেই এই দুনিয়াটা এত নিষ্ঠুর আমি ভাবতাম শুধু আমার পরিবারটাই এমন কিন্তু না ভাইয়া তুমি ছাড়া তোমার বোন বড্ড একা বড্ড হাউমাউ করে কান্না করতে থাকে আকাশ কিছুটা দূরেই গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল ফ্রন্ট মিররে সবটা দেখছিল সে তার ঠোঁটে হাসি লেগে থাকলেও তার বুকের মাঝে অদ্ভুত এক যন্ত্রণা করছে কিন্তু সেটাকে সে পাত্তা না দিয়ে নিজেকে আনন্দিত করার চেষ্টা করছে নৌসিনের একটা ছবি তুলে আরিয়ানকে পাঠাল আরিয়ান ঢাকাতেই ছিল নৌসিনকে খুঁজছিল হঠাৎ মেসেজ টোন বেজে উঠায় হোয়াটসঅ্যাপ ওপেন করে নিজের আদরের বোনকে পাগলের মতো কান্না করতে দেখে আরিয়ান বুকটা ধক করে উঠে ইচ্ছা করছে ছুটে যেয়ে বুকে শক্ত করে জড়ায় ধরতে আরিয়ান আকাশকে কল দিতে যাবে তখনই আকাশ নিজে থেকে কল দেয় আকাশও কি শালাবাবু কেমন লাগলো নিজের কলিজার টুকরোকে কান্না করতে দেখে আরিয়ানও তোর কেমন লাগছে তোর ভালোবাসার মানুষকে এরকম অসহায় দেখে নিজের চোখের পানি মুছে আকাশ সেট আপ তোর এই সব কথায় আমার কোনো যায় আসে না আমি শুধু তোকে এটা দেখাতে চাই যে এটা তো কেবল শুরু আরও বাকি আছে দেখ তোর আদরের বোনের জীবন কি করে জাহান্নামে পরিণত করি হাহা করে হেসে আরিয়ান ওই বাড়িতেও সে হেসে খেলে থাকত না মানসিক টর্চার এর মাধ্যমেই সে বড় হয়েছে যে বয়সে বাচ্চারা পুতুল নিয়ে খেলত সে বয়সে সে নিজেকে সামলানো শিখেছে এবার একটু ওর দিকে তাকাতো দেখ নিজের চোখের পানি নিজে মুছছে আকাশ ফিরে দেখে আসলেই নৌসিন নিজের চোখের পানি মুছে ভিতরে যাচ্ছে আকাশ রাগে ফোন কেটে দেয় আর সেখান থেকে চলে যায় আরিয়ানও আমি জানি তোর ও কষ্ট হচ্ছে কিন্তু নিজের প্রতিশোধের আগুনে সেটা লুকাচ্ছিস কিন্তু বেশি সময় সম্ভব হবে না আর আমিও আমার বনুকে নিজের কাছে নিয়ে আসব আকাশ বাসায় যে একের পরে এক জিনিস ভাঙ্গতে থাকে একসময় চোখ যায় একটা ছবির দিকে দুইজন ছেলে একে অপরের ঘাড়ে হাত দিয়ে দাঁড়িয়ে আছে ছবিটা নিয়ে ফ্লোরে বসে পড়ে আকাশ আর ডুব দেয় স্মৃতির পাতায় অতীত এক লাল টুকটুকা পরী দাঁড়িয়ে আছে স্টেজের উপরে পিচ্ছি হাতে রয়েছে একটা মাইক ছোট হাতে মাইকটা ধরতে খানিকটা বেগ পেতে হলেও সে হার মানেনি ছোট মেয়েটা হঠাৎ গান বলা শুরু করে সবাই মুগ্ধ হয়ে শুনতে থাকে 5 বছরের ছোট পরীর গান গান শেষ হওয়ার সাথে সাথে সবাই করতালি দেয় হঠাৎ করে অন্ধকার হয়ে যায় আর ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকে মেরা ইয়ার কা বার্থডে গানটা ছোট মেয়েটা সামন তাকাতেই তার ঠোঁটে ফুটে উঠে অমায়িক এক হাসি নিজের বেস্ট ফ্রেন্ডকে দেখে ছেলেটা গানের তালে তালে নাচছিল মেয়েটাও দৌড়ে ছেলেটার সাথে তাল মিলায় নাচতে লাগে নাচ শেষ হতেই মেয়েটা ছেলেটাকে জোড়ায় ধরে বিসর্গ হ্যাপি বার্থডে ছোঁয়া রানী নাক টিপে নৌসিনও তোমার আসতে এত দেরি হলো কেন ফুফি মনি তো কখন চলে এসেছে বিসর্গ তোর জন্য স্পেশাল গিফট রেডি করছিলাম সেজন্য দেরি হয়ে গেল সরি কান ধরে নৌসিনও গিফট পছন্দ না হলে সরি একসেপ্ট করা হবে না কোমরে হাত দিয়ে
নওশিনের কথায় ছেলেটা হাসে। বোকারানির গাল দুইটাই হালকা টান দিয়ে গিফটে মোড়ানো প্যাকেটটা তার হাতে দেয়। গিফটটা পেয়ে পিচ্চি নওশিন খুশিতে লাফিয়ে ওঠে। আশেপাশের সবাই মুগ্ধ হয়ে দেখছে দুইজনার বন্ধুত্ব। শুধু হাসি নাই অন্য কারো ঠোঁটে। ছোট মনটাই হিংসা হচ্ছে প্রবলভাবে। নওশিন ছেলেটার গিফট খুলতে যাবে তার আগেই কেউ ঈশান ভাইয়া বলে ডেকে ওঠে। নওশিন আর ঈশান পিছনে তাকিয়ে দেখে গম্ভীর মুখে এক বালক, পরনে কালো স্যুট। সুদর্শন বালকটাকে দেখে মুখ থেকে বেরিয়ে আসে আহান। নওশিনের সামনে এসে আহান হাঁটু গেড়ে বসে হাতে থাকা গিফটের প্যাকেটটা এগিয়ে দেয়। নওশিন ছোট ছোট হাতে গিফট বক্সটা নেয়। ছোট হাতে অত বড় দুইটা বক্স ঠাউর করতে না পারায় পড়ে যাচ্ছিল দেখে ঈশান আর আহান নিজের নিজের গিফট বক্স নিজেদের হাতে নিয়ে নেয়। ঈশান তার গিফট নওশিনের দিকে বাড়িয়ে দিয়ে বলে, আগে আমার গিফটটা খুল। সেটা দেখে আহান ও নিজের গিফট বক্স এগিয়ে দেয় আর বলে উঠে, না, আগে আমার গিফট খুলবা তুমি। এই নিয়ে শুরু হয়ে যায় দুই ভাইয়ের ঝগড়া। এই ফাঁকে নওশিন দুইজনার গিফট খুলে। আহান একটা বায়োস্কোপ গিফট করেছিল তাকে। নওশিনের চাঁদ তারা নিয়ে গবেষণা করতে খুব ভালো লাগে আর তাই তো এই গিফট। নওশিন ঈশানের গিফট খুলে দেখে সেখানে ক্যামেরা। ছোট পরীটা খুশিতে লাফিয়ে ওঠে। তার ক্যামেরা খুব পছন্দ। কারো মুক্ত ঝোড়া হাসি দেখে আহান আর ঈশান ঝগড়া থামায় সেদিকে তাকায়। দুইজন একে অন্যের কাঁধে হাত দিয়ে ছোট নওশিনের উল্লাস দেখছে আর সেই ফাঁকে আহান আর ঈশানের বড় ভাই তাদের ছবিটা তুলে ফেলে। হ্যাঁ, আকাশের ছোট দুই ভাই আহান আর ঈশান। দুইজনে যমজ। ঈশান আহানের থেকে 2 মিনিটের বড়, এই জন্য আহান ঈশানকে ভাই বলে। দুইজনার 6 বছর বয়স। আর আকাশের তখন 12 বছর। আকাশের আম্মু সম্পর্কে নওশিনের ফুফু হয়। ছোট থেকে নওশিন ঈশান আর আহানের ক্লোজ হলেও আকাশের ক্ষেত্রে ব্যতিক্রম ছিল। আকাশকে দেখলেই সে ভয় নিজেকে গুটিয়ে নিত, কারণ আকাশ সবসময় গম্ভীর থাকত। আর আকাশের সেই ভীত চেহারা নওশিনকে ভালো লাগত। প্রচণ্ড আকারের ছোট মেয়েটার মায়াবী চেহারা হুট করে আকাশের মুখ থেকে বের করে আনে মায়াবিনী কথাটা। আকাশের নওশিনের সান্নিধ্যে ভালো লাগত, কিন্তু নওশিন খালি পালায় বেড়াত। বর্তমানে কলিং বেল চাপার আওয়াজে আকাশের ঘুম ভাঙ্গে। হাতে এখনো তার 2 ভাইয়ের ছবি। আকাশ কালকে অতীত ঘাটতে ঘাটতে কখন ঘুমিয়ে পড়ে টের পায় না। নিজেকে ঠিক করে একবার ঘরের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে চলে যায় দরজা খুলতে। দরজা খুলে মাঝবয়সী এক মহিলাকে দেখে জোড়ায় ধরে। আকাশও তোমাদের না বিকালে আসার কথা ছিল মা? নীলিমা, আকাশের মা। শেষের ফার্স্ট ব্র্যাকেট বিসর্গ হুম, কিন্তু আমি কালকে বিকালের ফ্লাইটে না উঠে সকালের টাই উঠেছিলাম, ব্যাস চলে এলাম। মায়াবী এক হাসি দিয়ে আকাশ অপলকভাবে চেয়ে থাকে মিসেস নীলিমার হাসি দেখে। হঠাৎ করে বুকটা ধোক করে উঠে। মিসেস নীলিমার মতো হয়েছে নওশিন, সব বলে মেয়ে নাকি মা বাবার মতো হয়, কিন্তু নওশিন সম্পূর্ণ ছোঁয়া পেয়েছে তার ফুফুর। মা মরা মেয়েটাকে যে ফুফুই নিজের বুকে আগলে রেখেছিলেন 12টা বছর। হঠাৎ করে আকাশের মনে পড়ে যায় কালকের ভেঙ্গে পড়া অসহায় নওশিনের কান্নারত চেহারাটা। বুকের বা পাশটাই কেন যেন শূন্যতা অনুভব করে। নীলিমা, কি রে, আমাদের আশায় খুশি হোস নাই? আকাশে গালে হাত দিয়ে। আকাশহুম খুশি হব না কেন? পিচ্চি রানী কই? নীলিমাহার বলিস না, এসেই গেছে গার্ডেনে। এই বাড়ি কবে নিলি? আশেপাশে তাকিয়ে আকাশও 3 দিন হল। নীলিমাহাগে কত বলতাম একটা বাড়ি নে, তখন তো নিসনি। আকাশে তো প্রশ্ন করবা, কিন্তু তোমরা আমার বাসার অ্যাড্রেস কই পেলে? নীলিমা, তোর পিএ এর কাছ থেকে। আকাশ, চলো। আকাশ রুমে এসে ফ্রেশ হয়ে নিল। কি মনে করে ফোনটা হাতে নিল। ফোন স্ক্রিন অন করতেই
স্ক্রি 150+ মিস কল দেখে অজানা ভয়ে বুকটা কেঁপে উঠল। কল হিস্টোরিতে যেয়ে দেখে 88টার মতো কল এসেছে হোস্টেল থেকে, আর বাকিগুলো আরিয়ানের নাম্বার থেকে। আকাশ হোস্টেলের নাম্বার ডায়াল করবে এমন মুহূর্তে আরিয়ানের ফোন আসে পুনরায়। আকাশ ফোনটা রিসিভ করে কানে নিতেই আরিয়ানের কাতর গলা ভেসে আসে। আরিয়ান, আকাশ, আকাশ আমি তোর 2টা পায়ে পড়ি রে, একটা বার আমাকে বনুর সাথে কথা বলায় দে, তুই যা বলবি করব, কিন্তু একটা বার তার গলার আওয়াজ শুনায় দে। আমার মন বারবার বলছে আমার বোনটা ভালো নেই, দে না রে একবার কথা বলায়। আকাশও তোর বোন ঠিক আছে, আমি কিছুক্ষণ পরে তোর কথা বলায় দিচ্ছি, এইটুকু বলেই ফোন কেটে দেই আকাশ। নীলিমা, আকাশ তো ভালো আছে? আমি বাসায় ও তো কল দিয়েছিলাম, সেখানে সব ঠিক আছে, তাহলে এমন কেন মনে হচ্ছে আমার খুব কাছের কেউ ভালো নেই? সে ঠিক আছে তো? না না না, তার কি হবে, সে অবশ্যই ঠিক আছে, নিজেকে নিজে বুঝিয়ে। আকাশ হোস্টেলের নাম্বারে কল দিতেই থমকে যায় অপর পাশের মানুষের কথা শুনে। আকাশ তাড়াতাড়ি গাড়ির চাবি নিয়ে বাহিরের দিকে হাঁটা ধরে। যাওয়ার সময় রামিসার, আকাশের বোন, এর সাথে দেখা হয়। রামিসার, কি যাচ্ছিস ভাই? আকাশও, কাজ আছে রে মা, আর তুই দেখে শুনে থাকিস, আমি আজ নাও ফিরতে পারি। রামিসা, কিন্তু আকাশ রামিসার কথা পূরণ হওয়ার আগেই সেখান থেকে চলে গেল। আকাশের গাড়ি এসে থামে সিটি হসপিটালের সামনে। আকাশ দৌড়ে ভিতরে যায়। রিসেপশনিস্টে থাকা মেয়ের কাছ থেকে জেনে নিবে সেইটুকু হুঁশ নাই তার। 1 তালা আর 2 তালার সব রুম দেখে শেষমেশ 3 তালার 4 নম্বর রুমে শুভ্র রাঙা ব্যান্ডেজ করে ঘুমন্ত মায়ারানীকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে আকাশ। বিসর্গ ম্যাম, আপনার কাজ হয়ে গেছে। আমার পেমেন্টটা? রায়নাটি টেবিলের উপর আছে, নিয়ে আমার সামনে থেকে বিদেয় হো। ড্রাইভারের পোশাক পরা লোকটি একবার তার দিকে পিট করে থাকা ষোড়শী কন্যার দিকে চাইল। পরনে ওয়েস্টার্ন ড্রেস, পিঠ জুড়ে ছুঁয়ে আছে লাল বাদামি চুলগুলো। 2টা বেয়ারের বোতল নিমিষেই শেষ করে দিল রিয়ানা। সেদিন বারে আকাশের থেকে রিজেক্ট হওয়ার পর থেকে তার মাথায় আগুন ধরে আছে, আর সে আগুন নিভানোর ছোট একটা প্রয়াস করেছে সে আজ। সদর দরজা খুলে 2 দিন পরে নিজের ছেলেকে দেখে শান্তি পান মিসেস নীলিমা। ছেলেকে আবেগে জোড়ায় ধরার পূর্বেই ছেলের পিছন থেকে বেরিয়ে আসা নীল গোল জামা ব্যান্ডেজ করা মেয়েকে দেখে কিছুক্ষণ থমকায় মিসেস নীলিমা বেগম। 2 কদম পিছিয়ে যায় উনি, আর 1 ধাপ নিতে গেলেই কার্পেটে বেঁধে পড়ে যেতে নিলে আকাশ ধরে ফেলে। নীলিমার পুরো শরীর কাঁপছে, উহু পড়ে যাওয়ার ভয় না। এত বছর পরে মায়াভরা সে মুখটা দেখে কাপা কাপা পায়ে এগিয়ে গেলেন তিনি ভীত সে মেয়েটার দিকে। নীলিমা বুঝতে পারে মেয়েটা তাকে ভয় পাচ্ছে, কিন্তু কেন সেটা সে ঠাউর করতে পারে না। তিনি বুকে নেন নৌসিনকে। এত বছর পরে যেন তার বুকটা শান্ত হয়, তার বুক থেকে যেন বড় একটা পাথর নেমে যায়। তিনি নৌসিনকে বুক থেকে তুলে কপালে চুমু খায়, আবেশে চোখ বন্ধ করে নেয়। তার মনে হচ্ছে তার মা তাকে এই চুমুটা দিল, চোখ 2টা ছলছল করে উঠল তার। এইদিকে নীলিমা নিজের চোখের পানি ধরে রাখতে না পেরেই কেঁদেই দিল। নৌসিন ভরকে গেল। নৌসিনমা, আন্টি আপনি কান্না করছেন কেন? প্লিজ কান্না করবেন না। আমার আশা কি আপনার পছন্দ হয়নি, কিন্তু আপনি তো আমাকে, সে যাই হোক, আপনি বললে আমি এখান থেকে চলে যাচ্ছি। বিচলিত হয়ে এই কিছু মুহূর্তেই মহিলাটাকে নিজের মায়ের আসনে বসিয়ে দিয়েছিল নৌসিন। সম্পর্ক দৃষ্টিতে তো মাই হয় সে নৌসিনের, তাই তো সহ্য হয়নি মায়ের কান্না তার। এইদিকে নৌসিনের মুখে আন্টি শুনে আকাশ আর মিসেস নীলিমা 2 জনে অবাক। তাহলে কি নৌসিন নীলিমাকে চিনতে পারেনি? কই, নীলিমার তো নিজের মেয়েকে চিনতে ভুল হয়নি, তাহলে নৌসিন ভুলে গেল?
জন্ম না দিক 12টা বছর নিজের বুকে আগলে রেখেছিলেন তিনি এই বাচ্চাটাকে। তাহলে নীলিমা আকাশের দিকে তাকায়। আকাশ তাকে চোখের ইশারায় শান্ত হতে বলে। ছেলের ইশারা পেয়ে মিসেস নীলিমা নিজেকে শান্ত করে নিল। নীলিমা, হেমা তুই, সরি ভুল করে বেরিয়ে গেছে, তুমি ভিতরে আসো। নৌশিনু, আপনি আমাকে তুই করেই বলুন আন্টি, মুচকি হেসে। নীলিমা, তাহলে তুই ও আমাকে আন্টি না বলে মামুনি আর তুমি করে বল। নৌশিন মাথা নেড়ে হ্যাঁ বলে ভিতরে ঢুকার জন্য এক পা নিতেই বাথায় চিৎকার করে ওঠে। নীলিমা ঘাবড়ে যান। আকাশ নিজের কপাল নিজে ঠুকে সে এক মুহূর্তের জন্য ভুলেই গেছিল নৌশিনের অবস্থা। আকাশ পাজাকোলে তুলে নেয় নৌশিনকে আর নিজের রুমে নিয়ে যায়। বেডে শোয়ায় দিয়ে কিছু না বলে বেরিয়ে যায়। উদ্দেশ্য মায়ের কাছে যাওয়া। নৌশিন আকাশের যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ে আর ডুব দেয় 3 দিন আগের ঘটনায়। সেদিন নৌশিন হোস্টেলের ভিতরে না যায় চোখের পানি মুছে মেন রোড ধরে হাঁটা ধরে। উদ্দেশ্য তার এখান থেকে কোথাও দূরে চলে যাওয়া। মেন রোড হওয়ায় গাড়ি চলাচল করছিল অতিরিক্ত মাত্রায়। নৌশিনের কোনো খেয়াল ছিল না রাস্তার দিকে, সে তো নিজের জীবনের ছোক কষতে ব্যস্ত ছিল। হঠাৎ এক গাড়ি এসে তাকে ছুঁড়ে ফেলে রাস্তায়। ভাগ্য ভালো ছিল সেখান দিয়ে হোস্টেলের এক কর্মচারী এক মেয়ে উনাকে চিনে ফেলে। সেদিন এই মেয়েটাই নৌশিনকে ড্রেস এনে দিয়েছিল আর আজকে যে সে আসবে সেটাও ম্যানেজার তাকে জানিয়েছিল। তাকে দেখাশোনার দায়িত্ব ও পড়েছিল তার ঘাড়েই। সে নৌশিনকে মানুষের মাধ্যমে হসপিটালে অ্যাডমিট করাই আর ম্যানেজারকে ফোন দেয়। সেদিন হয়তো মেয়েটার জন্য বেঁচে গেছিল নৌশিন। সেই জন্য কৃতজ্ঞ থাকবে সে আজীবন, কিন্তু কোথাও একটা খোঁচখোচানি রয়ে যায়। সেদিন যদি মেয়েটা তাকে না বাঁচাতো, তাকে না হসপিটালে নিয়ে যেত, কত না ভালো হলো, এই অসহ্যকর দুনিয়া থেকে মুক্তি পেত। কারো মাথায় আর বোঝা হতে হতো না তাকে। মনে মনে এইসব ভাবতে ভাবতে কখন ঘুমাই পড়ে টের পায় না নৌশিন। আকাশ নীলিমার কোলে মাথা রেখে শুয়ে আছে। নীলিমা, ছোঁয়া মা এখানে কেন আর তার এই অবস্থায় বা কেন? কি লুকাচ্ছিস আমার কাছ থেকে আকাশ? আকাশ প্রথম থেকে সব খুলে বলে। হঠাৎ বিয়ে অ্যাক্সিডেন্ট সব শুনে মিসেস নীলিমা থমকে যান। নীলিমা, ভাবি, নৌশিনের আসল মা, সব সময় চাইতো নৌশিন যেন তোর বউ হয়। ছোট থেকে মেয়ের জামাই বলেই ডাকত। তুইও ঘন্টার পর ঘন্টা ভাবির পেটে মাথা রেখে তোর বউয়ের সাথে কথা বলতি। কিন্তু তারপরে আহানের পাগলামি আর তোর গম্ভীর স্বভাব দেখে ভেবেছিলাম গল্পটার মোড় হয়তো অন্য কিছু হবে, কিন্তু মাঝখানের এক ঝড় সব গোলমাল করেও হয়তো ঠিক করে দিল। জোরে নিঃশ্বাস ত্যাগ করে আকাশের বুকটা হঠাৎ ভারী হয়ে গেল। আসলেই তো আজকে যদি আহান থাকতো তাহলে আসলেই গল্পটা ভিন্ন হতো, সব ভিন্ন হতো। নৌশিন বউ হতো ঠিক, কিন্তু তার না, তার ছোট ভাইয়ের। নীলিমাহিসান এই সব জানে, ভ্রু কুচকে। আকাশও না, তার সাথে আমার কোনো যোগাযোগ নাই, সে কোথায় তাও জানি না। খুঁজার চেষ্টা করেছি কিন্তু সে নিজেকে লুকিয়ে রেখেছে। নৌশিনও, কেমন আছিস ভাইউ? নরম গলায়। আরিয়ানো, আমার কথা ছাড়, তুই কেমন আছিস সেটা বল। নৌশিনও, ভালো আছি ভাই। আরিয়ানো, আকাশ তোর সাথে খারাপ ব্যবহার করে খুব? করুণ গলায়। নৌশিনও আকাশকে, অবাক হয়ে। আরিয়ানো, আকাশ কি তাহলে তার আসল পরিচয় দেয়নি বনুকে? কিন্তু দিল বাকি নৌশিনের তো 12 বছর আগের কোনো স্মৃতিই মনে নাই। আকাশের কি অজানা সেটা নিজের মনে মনে প্রশ্ন করে। নৌশিনও, আমার যার সাথে বিয়ে হয়েছে তার কথা বলছো কি? নিচু গলায়। আরিয়ানো, হুম। কেন, তুই তার নাম জানিস না? নৌশিনও, না। তার সাথে কথা হয়েছে কিন্তু তার নাম শোনা হয়নি। আরিয়ানো, ভিডিও কল দিচ্ছি, ধর, তোকে দেখব। নৌশিন নিজের ভাইউকে দেখতে পাবে দেখেই আর কোনো কথা না ভেবে ভিডিও কল দিয়ে দেয়। সে ভুলেই যায় তার অ্যাক্সিডেন্ট এর কথা।
ভিডিও কল দিতেই আরিয়ান নৌসিনের মাথায় ব্যান্ডেজ দেখে অস্থির হয়ে যায়। নৌসিন সব খুলে বলতেই সে বলে সে কালকে আসছেন তাকে নিয়ে যেতে, কিন্তু নৌসিন রাজি হয় না। আকাশ আর যাই করুক তার জন্য অশান্তি হয় না। সে চায় না পুনরায় সেখানে যেয়ে সবাইকে জ্বালাতন করতে। সে আরিয়ানকে আসতে বলে তাকে দেখতে, তার সাথে কথাও আছে, কিন্তু তাক নিয়ে যাওয়ার উদ্দেশ্যেতে না। কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দেয় নৌসিন। আকাশকে মনে মনে ধন্যবাদ দিল। ঘুম থেকে উঠে দেখে আকাশ ফোন এগিয়ে দিচ্ছে তার দিকে। কিছুক্ষণ তোবদা মেরে রইলে ওপরে এক প্রকার ফোনটা ছিনিয়ে নেয় নৌসিন আকাশের থেকে। ঘুম থেকে উঠে নিজেকে শক্ত কোনো বাঁধনে আবদ্ধ দেখে ভ্রু কুঁচকে যায়। নৌসিনের মাথা তুলতেই কারো কমল ঠোঁটের স্পর্শ নিজের কপালে পেয়ে বেককল সেজে যায় সে। মাথাটা সরাতেই তার চোখ আটকে যায় আকাশের ধূসর রাঙ্গা চোখের মণিতে। কেন যেন মনে হয় মুখটা তার চেনা, খুব কাছের কারো মুখ। বহুবার এই চোখে ডুবেছে সে, কিন্তু ভেবে পায় না। আকাশও জানি আমি খুব হ্যান্ডসাম, এইভাবে চোখ দিয়ে ধর্ষণ করা কোনো মানেই হয় না। নৌসিন ওই চোখ দিয়ে ধর্ষণ মানে কি? হ্যাঁ, নিজে যে তাকিয়েছিলেন তার বেলায়। লজ্জা ঢেকে গলাটা উঁচু করে আকাশ, সাথে সাথে নৌসিনের গলায় নিজের মুখ ডুবায় দেয়। ঠোঁট দিয়ে ধীরে ধীরে কামড় দেয়, কিস করতে থাকে। নৌসিনের সারা শরীর অবশ হয়ে যায় মুহূর্তে। নিজেকে ঠিক রাখতে না পেরে দুই হাত দিয়ে আকাশের চুল খামচে ধরে সে। চলবে।